শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা? কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে সাব জেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে। স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে। ফোন রাখতে দেওয়া হবে, ওয়াইফাই থাকবে, স্মার্টফোন ইউজ করতে পারবে। এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছি। এটা কতটুকু সত্য? বিসমিল্লাহির রহিম। ভাই আমি সকালবেলায় ছিলাম সে আইসিডিতে। তো আমি খুব খুশি। আমারে দাদুল ভাই বলল সব ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। আমি ধন্যবাদ দেওয়ার পরে জানতে পারলাম কারাগারে যাচ্ছে। তো আমি কিউরিওসিটি জিজ্ঞেস করলাম, ভাই কোন কারাগারে যাচ্ছে আসলে? কাশিমপুর না ওইটা? তো ভাই সাব ছিলাম, এটা কেন হইলো? তখন উনি বলতেছে, ভাই আমার কিছু করার নাই, আদালত রায় দিয়েছে কারাগারে যাবে। অর্থাৎ আদালতের রায়ের পরে এটা ওইখানে মানে আপনাকে আইজিপি প্রিজন তার দায়িত্ব পড়ে তাকে গাইড করে কোন কারাগারে নিবে। এখন এটা যত সহজ আমি বললাম এত সহজের না। আপনি দেখেন এসি বাসটা আবিষ্কার করলো কি, কার পয়সা কেনা হয়েছে, কোন মন্ত্রণালয় কিনছে? এটা হইতে হবে হোম মিনিস্ট্রি কিনছে। না কেলে হোম মিনিস্টার এখন পদত্যাগ করা উচিত। এই ধরনের বাটপার হোম মিনিস্টার আমাদের দরকার নাই। এইরকম স্বজনপ্রীতি হোম মিনিস্টার আমাদের দরকার নাই। উনি আমার খুব আদরের, বাট আমি লজ্জিত, আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজনপ্রীতি করার জন্য। যেখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি, আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান বীর প্রতীক, তারপর ছিলেন আমাদের জেনারেল ইরশাদ, স্যাররা বলছেন 75-এর যে নায়ক, তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে। এমন কি হলেন এনাদেরকে এই ট্রিটমেন্ট দিতে হবে? হ্যাঁ, সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে। ওই 5 স্টার হোটেল শেরাটন, তার উপরে 2টা রুম নিয়ে নিল, অসুবিধা নাই। সবাইকে একটা করে হুড দিল, কোনো আপত্তি নাই। কিন্তু কেন এদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে? এতে একটা বৈষম্য সৃষ্টি করবে, আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে। মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায়। এখন একটা কথা বলি, কেন তাদেরকে আনা হচ্ছে না আমি যেটা সন্দেহ করি, এরা যদি মুখ খুলে, এরা মুখ খোলার জন্য অনেকে উদগ্রীব, আমার সাথে যোগাযোগ করছে, তারপর সব বলে দিব। এরা আইসিডিতে কোনো কথা বলে নাই, কারণ গোয়েন্দাদের প্রেসারে তোমরা কোনো কথা বলবা না। আইসিডিতে কোনো টর্চার হয় না, কোনো কিছু হয় না। এই কমান্ড রেসপন্সিবিলিটি পানিশমেন্ট হচ্ছে। কমান্ড রেসপন্সিবিলিটি তো তোমার দায়িত্ব ছিল। অনেকে একদম জানেই না হয়তো কে তার ছেলে আছে, নাম জানে, হয়তো দেখে নাই কখনো। কথা হলো আপনারা কোনো এই লোকগুলি কোনো কোঅপারেট করে নাই আইসিডির সাথে। আগামীতে যাতে কোঅপারেট করতে না পারে এই জন্যই সাবজেল। এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না, মোড়ামুড়ি করবে, ভয় দেখাবে। আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিডিতে, এবং এরা যেন না আসতে পারে, ইনফ্লুয়েন্স না করতে পারে, এবং অতি দ্রুত এদের এখান থেকে সরাইয়া কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাক। বিশেষ করে কাশিমপুর কারাগারটা দূরে হলেও অনেক সুবিধা এবং নিরাপদ এবং ভালো, এবং সম্মান নিয়ে বসবাস করা যায়। আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসার আমার কষ্ট দেয়, আর যে অপরাধ করছে সেই জন্য তো আপনি দায়বদ্ধ, আপনি তো কোঅপারেট করেন নাই। এরপর হলো আপনাদের বাসের কথা বললাম, সাবজেল করা এটা দায় দায়িত্ব সম্পূর্ণ হোম মিনিস্টারের, অর্থাৎ ডক্টর ইউনূস এখানে জড়িত। এটা একদিনে হয় নাই। এই সাথে ডক্টর ইউনূসও কম বেশি জানেন। উনি হয়তো ভাবক মানুষ, জ্ঞানী মানুষ, ঠিক আছে, অসুবিধা নাই। তা আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে। মানে বাঙালি আমরা কোন পর্যায়ে, এতে প্রশংসা করতে করতে শেষ। নিঃসন্দেহে এটা অনেক দাবিদার, অনেক কিছু। কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে, সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাবজেল থেকে সরাইয়া মূল কারাগারে নিতে হবে, কারণ এখানে বৈষম্য করা যাবে না। এবং ওই যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা, অবশ্যই বিচার হবে না। কিভাবে হবে? আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নিয়া, তাতে স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবে, গোলাবাজি হবে, তখন আমন্ত্রণ জানাও সেনাবাহিনী, আপনি টেক ওভার করেন, তাতে থেকে সে মাফ পেয়ে যাবে, মাফ করে দেওয়ার স্কোপ করা হবে। আমরা চাই না কোন রকম বৈষম্য হোক, কোন পথে রাজনীতি চলবে। বাট লজ্জা লাগে কি ভাই, যে লোকগুলি কোনো কাজ করে না এই 5ই আগস্টের জন্য, জুলাইয়ে, এরা এখন
গণিমতের মাল খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে, কে কোনটা খাবে, কোন মন্ত্রণালয় নিবে। এই জন্য কি এত লোক রক্ত দিছে? না এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল? কেউ তো ছিল না। এরাই এখন হালুম হালুম করতেছে, কি খাবে? এরাই এখন বাটপাড়ি কথা বলতেছে। এই যে আমাদের বিএনপির এক নেতা বলতেছে সেনাবাহিনীর মানে ভাবমূর্তি মানে মোরাল ভেঙে পড়বে। অসম্ভব। এদেরকে ওখানে রাখলে হলে মোরাল ভাঙবে, বের করে দিলে মোরাল শক্তিশালী হবে। এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই। আপনারা ভালোবাসেন, দণ্ড হোক, পরে পুনর্বাসন করেন, অন্য জায়গায় আপত্তি নাই, বাট সেনাবাহিনীতে রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না। আর কেউ যদি খোয়াব দেখেন হাসিনা আসতেছে, কিচ্ছু করার নাই, দুঃখিত, তাহলে অন্য কিছু রক্তারক্তি হবে। এখন অনেক লোক আছেন আইনে হাতে আসবেন, এক দুজন না, সিনার কথা ভুলে যেতে হবে। হ্যাঁ, এখনো খোয়াব দেখে রে ভাই, না দেখলে এই কাজটা করে। সেনাবাহিনী উচ্ছিল উৎসাহ নিয়া এদের বাইনে ধরে দেই। একজন তো পলাইয়া গেছে, কোন পর্যায়ে গেলে 4 জন জেনারেল ডিজিডিজিএফআই ভারতে আশ্রয় নিছে। এই আমাদের শিক্ষা, এই আমাদের প্রশিক্ষণ, এই আমাদের দেশপ্রেম। আবার এই সব ইংরেজি বলে বসে বসে আমরা। এদেরকে কি করা উচিত আমি জানি না। মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই। আর জেল এই সাব জেল কইরা আরো স্পেস বন্ধ করে দিছে। কোন মুখে কথা বলবে একজন জেনারেল বাইরে আইসা? লজ্জা করা উচিত। এই ডিজিএফআইটাকে নষ্ট করে দিছে। এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত। হাসান নাসির স্যার আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য, এনারা করতে দেন নাই। আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে। আমি মনে করি এখনো আপনারা সকলে বলুন যাতে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে। ইউনূস সাহেব এত একটা ভালো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, তার আশেপাশে যে উপদেষ্টা উনি রেখেছেন, ইউনূস সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী। আই স্যালুট হিম ফর মেনি রিজনস। কিন্তু তার আশেপাশের উপদেষ্টাদের ব্যাপারে যে শুনি মাঝে মাঝে, তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয়। এবং উনি তাদের কিছু কাটছাট করেন না কেন এতদিন আমি জানি না আসলে। হাসিনা মানে হাসিনার ঘষা খেয়ে আমরা শিক্ষা পাইনি। আমাদের আরো দরকার। এই ছাত্ররাও ভুল করছে রাজনীতি করে, পেশায় গ্রুপে থাকতো, সব কটা সোজা করা যাইতো। তারপর আমি মনে করি আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা প্রেশার ক্রিয়েট করব যাতে এই কাজটা না করে। সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা। এগুলো বিতর্কের সৃষ্টি করছেন। প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা। আমি বলবো সবাইকে যারা কথা বলেন, আপনারা কথা বলবেন, এই বৈষম্য যেন বিচারে না থাকে, তাহলে এটা জুলুম হবে। আপনি একজনকে মাফ করে দিলেন, একজন ছেড়ে দিলেন, এটা কোনো বিচার হলো না। যদি মনে করেন অন্যায় হয় না, বিচার হবে না। যদি অন্যায় স্বীকার করার পরে আপনারা এই ফাইজলামি করবেন, এর কোনো কারণ নাই। আমি অবাক হব না হাসান নাসির স্যার যে মেস ওয়েটার এসে খাবার দিয়ে দিচ্ছে মেসে। না না, ইলিয়াস ভাই যা বলছে একবার 100% চলবে, ডোন্ট ওয়ারি। এখন ওখানে তো আমি গেছিলাম নিচ পর্যন্ত, ওখানে আপনার ওয়াইফাই লাইন থেকে সবকিছু বিদ্যমান। এখানে জেল কোডে যে নিয়ম আছে, যে খাবার, সেই খাবার তার খাইতে হবে। জেল কোডে যে প্লেট, সেই প্লেটে তার খাইতে হবে। এটা ফাইজলামি করার অবকাশ নাই। রেজাকাল হায়দার একই অবস্থা ছিল, আমারও একই অবস্থা ছিল। সুতরাং কোন জিনিস ছাড় দিব না। ওই যে বিল্ডিংটা করা হয়েছে ইলিয়াস ভাই, এখানে একটা বিষয় লক্ষণীয়। আমরা একটা দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের একটা অংশকে বলা যায় যে কর্তৃপক্ষ কিনে নিয়েছে তাদের পক্ষে মতবাদ প্রচারের জন্য। লয়ারকে যেমন ফি দিলে আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষেই আদালতে কথা বলে, এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক। প্রেসিডেন্ট জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে, কিন্তু লয়ার উনি নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে, প্রেসিডেন্ট হত্যার বিচার হয়নি। তো মিউটিনির বিচার সেনা আইনের 31 ধারায় হয়, অথচ এখানে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা সেনা আইনের 27 ধারায় বিচারযোগ্য। ওয়ারাস 27 ধারায় বলা আছে যে ইনঅ্যাক্টিভ সার্ভিস যদি অপরাধ হয়, তখন অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনেশনও বলা আছে অপারেশন চলাকালীন যদি কোনো অপরাধ ঘটে। এই ধরনের আইনকে মানে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। আবার আরেক দল
যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর অফিসারদেরকে আলাদা জেলে অতীতেও রাখার ইতিহাস রয়েছে। কি ইতিহাস? কি প্রেসিডেন্ট এরশাদকে রাখা হয়েছে সাব জেলে, প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং শেখ হাসিনাকে রাখা হয়েছে। দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এমন অপরাধী কি একই কাতারে পড়ে, একই লেভেলের? মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি ভরি নাকি উদাহরণ আছে। তিনটা উদাহরণ আছে, তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান। আর আমরা এখানে বিচার এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য। হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে, কিন্তু জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে, তাহলে আগের থেকে ডিভিশন পায় কি করে? সেটা আমার প্রশ্ন। তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না। এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল, বাট সাম পিপল আর মোর ইকুয়াল, যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী। এই জিনিসটা বুঝতে হবে এবং এটা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে। অপরাধ যদি হয়ে থাকে, যে ধরনের অপরাধ হয়েছে এবং আনফরচুনেটলি যে দুইটা গুমের মামলার আসামি তার মধ্যে একজন হচ্ছে সেনাবাহিনীর প্রাক্তন অফিসার, তিনটা মামলা, বাট এর মধ্যে একজন তো ব্রিগেডিয়ার আজমি। তাহলে সেনাবাহিনী অফিসারের তারা অপরাধ করছে, তার কি অবস্থায় তারা রাখছিল? তার ক্লাস ব্রিগেডিয়ার আজমির ক্লাস কোথায় ছিল যখন তাকে গুম করা হয়েছে? হাসিনের ক্লাস কোথায় ছিল? তার ডিভিশন প্রয়োজন ছিল না? ব্যারিস্টার আরমান না, যারা গুমের ভিকটিম হুম্মম কাদের চৌধুরী আমার কত ঘনিষ্ঠ আপনারা জানেন। ব্যারিস্টার আরমান আমার কলিগ এবং আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো। ব্রিগেডিয়ার আজমি আমার সঙ্গে চমৎকার। এই তিনজনের কথাই যদি আপনি শুধু ধরেন, ফখরুল, আমি ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি না। না না না, সেটা বলছি না। মানে আমি যাদেরকে চিনি না, যাদেরকে চিনি তাদের অ্যাগনিটার কথা বলছি, তারা কি রকমের ফিল করেছে সেটা কথা বলছি। নাগরিক হয় তার অ্যাগনিও তো আপনার অ্যাগনি হইতে হবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে এর বাইরেও আজকে ফেসবুকে দেখলাম একটা বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে যে তাহলে এই 5ই আগস্ট আমার বাবাকে তো ফেরত দিতে পারে নাই। মানে আমার খুব খুব খারাপ লাগছে, কারণ আমার বড় সন্তান ও কন্যা সন্তান। তো সে বলছে যে তাহলে 5ই আগস্টের পরে তার ধারণা ছিল যে তার বাবা ফেরত আসবে, তার বাবা তো আসে না। এর অর্থ যে তার বাবা হয়তো দুনিয়ায় নাই। এই কথা বলে খুব কান্নাকাটি করেছে দেখলাম ফেসবুকে আজকে। খুব 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 ব্যথিত হয়েছি স্বাভাবিকভাবেই। আমার অবস্থা তো সেরকম হইতে পারতো, প্রায় সেরকমের অবস্থায় গিয়েছিলাম। হাউভার, তো কাজেই যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক হয়নি। আমি যদিও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে আজ এ হোল দোষ দেওয়ার কোনো বিষয় নাই। এর মধ্যে যারা দুষ্কৃতিকারী এদের যেন, আমার একটা সন্দেহ হচ্ছে কি যে আমরা বিচার দেখতে পারবো কিনা কমপ্লিটলি, না অন্য কোনো ভাবে আবার বাধাগ্রস্ত হবে। ইলিয়াস ভাই সেটার ব্যাপারে একটু আলোচনা করতে পারেন যে আর কিভাবে বাধাগ্রস্ত হইতে পারে, সেইটার আইনগত বিষয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি মনে করেন। যেমন আপনি বলেছেন যে আর্মি অ্যাক্টে 27 ধারায় এইটা একজন ওই মেজর সাহেব বলেছেন, তার এই ইন্টারপ্রিটেশন কোনোভাবেই সঠিক নয়। কারণ মানবতা বিরোধী অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার 73 সালের পরে এই আইনটা তো 73 সালে 20 জুলাই পার্লামেন্ট পাশ করেছে। তো এর পরে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার আমরা সম্পূর্ণ হয়েছে এটা দেখতে চাই। এইটি হলো সহজ কথা, আমরা যাতে এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করে যে কোনো বাহিনীতে আপনি যতই পাওয়ারফুল হন না কেন, যাতে এইরকমের একটা অপকর্ম করার দুঃসাহস কেউ বাঁচতে পারে, ভারতের বুদ্ধিতে হোক, শেখ হাসিনার বুদ্ধিতে হোক, যার বুদ্ধিতে যাতে সে না করে। আর্মি অ্যাক্টের মধ্যে কিন্তু আপনারা আর্মি অফিসাররা জানবেন
যে আপনার ইলিগাল অর্ডার মানতে কিন্তু আপনি বাধ্য না। কর্নেল হাসিন আপনার অনেক। এবং আমি এই প্রসঙ্গে একটু বলি, আমি জেলখানায় থাকার সময় মেজর আরিফ আমার পাশের রুমেই ছিল। তাকে কত রকমের ভাবে ব্যবহার করেছে এরা, তার বর্ণনা মাঝে মাঝে সে দিয়েছে, আমি শুনে শিহরে উঠতাম।